বন্ধুরা, আপনারা তো জানেন যে বাংলাদেশের ঘরের ভিতরে ভারত বিরোধিতার চরমে। তাদের একটাই দাবি, ভারতীয় পণ্য বয়কট। ভারতীয় পণ্য সমস্ত জায়গায় সমস্ত সেক্টর থেকে বয়কট করুন, ভারতকে ঘৃণা করুন। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমিক। ঠিক এমন টাইপেরই এদের বক্তব্য বা স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। এরই মাঝে এমন একটি খবর বেরিয়ে আসলো যেটা শুনে আপনারা অবাক হবেন। কেননা আপনারা তো জানেন যে এই দেশের ঘরের ভেতরে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তারও ভারত বিরোধিতা এগিয়ে। এখন সেই দেশেরই অন্তর্বর্তী সরকার ভারত থেকে 2,31,000 ডিমকে আমদানি করেছে। কিন্তু প্রশ্ন আমার এখন একটাই, যে এই আমদানি করা ডিমগুলো খাবেটা কারা? কেননা সেই দেশের বেশিরভাগ বা বলতে পারেন 95.9% মানুষই ভারত বিরোধিতার সাথে যুক্ত, সে সোশ্যাল সাইটে হোক বা প্রকাশ্যে হোক বা পিছনে। কিন্তু এখন এই সমস্ত ডিমগুলো ভাই খাবেটা কারা? কেননা পিনিক ভট্টাচার্যের সেই ভারত বিরোধিতা স্টেটমেন্ট বা ভারত বিরোধিতা সেই ভয়েস বা ভিডিও শুনে তো তারপরে শুরু হয় ভারত বিরোধিতা অভিযান। কিন্তু এখন এত কিছুর মধ্যে ভারত থেকে যে 2,31,000 ডিমকে তারা আমদানি করলো, তাহলে এই ডিমগুলো করবিটা কি? না এই ডিমগুলো দিয়ে ডিম থেরাপি দেওয়া হবে? চলুন বন্ধুরা, এর ওপর কমরেড ফরিদদা কি বলছে সেটা ওনার মুখে থেকে শুনে নিন। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। হজবরল টেনে 10তম পর্বে আপনাদের স্বাগত। ধন্যবাদ ভয়েস অব এথিস্টের দর্শক ও শ্রোতাদের আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্যে এবং ভয়েস অব এথিস্টের সকল ভিডিওগুলো দেখার জন্যে ভয়েস অব এথিস্টের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাই। আমার এই হজবরল 10 এই পর্বে আমি যা বলবো তা আপনারা ইতিমধ্যে শুনে গিয়েছেন, আমি আবার মনে করিয়ে দিব মাত্র। এই যে আমাদের দেশের কিছু লোক আগে বলতো না যে পুলিশ ছাড়ায় দেখায় দিব, ছাত্রলীগের বলতো না পুলিশ ছাড়ায় দেখায় দিব, ছাত্রলীগের বলতো, আওয়ামী লীগের বলতো। এরা কিন্তু এখন আর্মি ছাড়া চলতে পারতেছে না। খুব মজা না? যারা বলতো পুলিশ ছাড়া আয়, এরা এখন বাংলাদেশের সেনাবাহিনী ছাড়া পথ চলতে পারে না, আরো পারবে না। কিছুদিন পরে তাদের নিয়েও পথ চলতে পারবে না। ওই যে হিরা আলমের যেরকম বিএনপিরা একেবারে বাটান দিছে না, লাথি সদুই দিয়ে কান ধরে উঠবোস করেছে, এই বাংলাদেশের এই সমন্বয়ক লীগ যারা ছিল 158 জন, একজন মারা গেছে দুর্ঘটনায়, নাকি কি যেন মারা গেছে। অন্য দল হলে তো বলতো গজব। যাই হোক, আমরা ওটা বলতে চাই না, আমরা প্রকৃতির নিয়তির খেলা মনে করি। এই 157 জন আর ইনুস তার ফরিয়ারা এইরকম হিরো আলমের মতো উঠবে আর বসবে, এটা আমি গতকাল আপনাদের বলেছি। এইবার আসি ডিমের কথায়। 2.25 লাখ 2.5 লাখের মতো ডিম আসছে ইন্ডিয়া থেকে, 6 টাকা নাকি 60 টাকা পিস। এই ডিম বোধ হয় প্যানিক ভট্ট, গণরিয়া পরিষদের তারেক ও নুরা পরিষদ এবং যারা ইন্ডিয়া বয়কট গ্রুপ, তারা বোধ একটাও খাবে না। খেলুসাগুলো আমরাই খাবো, তাই না? ঠিক না? কি বলবো আর। এখন তো সিন্ডিকেট নাই, এখন তো স্বাধীনতা, নতুন স্বাধীনতার দেশ। তো বিদ্যুৎ বিভ্রাট হয় কেন? বিদ্যুৎ থাকে না কেন? লোডশেডিং হচ্ছে কেন? সিকড়ি লাগছে কেন? ভাই, আবার একজন লেখছে উৎপাদন বেশি তো শর্ট পড়ে কেন? মনে হয় এটা ভারতের ষড়যন্ত্র, তাই না? আওয়ামী লীগের ষড়যন্ত্র, নাকি ছাত্রলীগ বিদ্যুৎ হয়ে ফিরে আসছে? হে চিঙ্গবাম, ছাত্রলীগ কি বিদ্যুৎ কারেন্ট হয়ে ফিরে আসলো নাকি? একলা একলাই চলে যায়? যাই হোক, ভদ্রভাবে কথা বলতে বললে অনেকে বলি। কয়টা ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে? 8টা নাকি 10টা। তো ব্যাংক এখন দেউলিয়া হবে কেন? ক্ষমতা তো আপনারা। অবশ্য দেউলিয়া হলে সমস্যা নাই, কারণ
এনুস সাহেবের গাভিন ব্যাংক তো আছে, সেখান থেকে কিস্তি নেবেন আর কিস্তিতে পরে শোধ করে দেবেন, তাই না? এনুসের গাভিন ব্যাংক থেকে এই 10 দেউলিয়া ব্যাংকে টাকা ভর্তুকি দিয়ে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? আজকে দেখলাম ধামরায় নাকি কোথায় যেন মসজিদ থেকে সবকিছু নিয়ে গেছে, সব মসজিদের সবকিছু লুট করে নিয়ে গেছে। একজন মুসলিম বলতেছে মনে হয় আত্মহত্যা করি। কেমন লাগে? প্রথমে মন্দির ভাঙছ, তারপর মাজার ভাঙছ, তারপর নিজেরাই মসজিদ ভাঙ, এরপরে জানি মাদ্রাসা ভাঙবা নিজেরাই। কারণ হায়না যখন কোনো কিছু না পায় তখন নিজেদেরই কামড়ে খায়। আপনারা হায়নাকে লক্ষ্য করবেন, যখন কোনো কিছু খাবার পায় না তখন নিজেদেরই কামড়া খেয়ে ফেলে এই বনের হায়নারা। হ্যাঁ, বলবো, রিপোর্ট নিয়ে বলবো, অবশ্যই বলবো। আপনাদের একটা কথা বলে রাখি, আমার যারা ভয়েস অফ এথিস্টের দর্শক শ্রোতা, দেখেন এখানে কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না। আমি তো এই 1 সপ্তাহ যাবৎ খুব টেনশনে ছিলাম। আমার কত টাকা খরচ করতে হয়েছে জানেন? এই টেকনোলজি বিভিন্ন কত আয়োজন করেছি আমি, কিন্তু সব আমার জলে। আসলে এরা রিপোর্ট মারতো বা অন্য কোনো, আমি বলছি আগে যে ডালমে কুচ কালা হায়, ওইখানে তো কোনো প্রবলেম হচ্ছে না। আমার এই পেজে তো আমি যে বলতেছি একটু প্রবলেম হচ্ছে না। হচ্ছে কি? কোনো প্রবলেম হচ্ছে না। এখনো সে আগের সবকিছুই আছে। মধ্যে থেকে আমি অনেক টেকনোলজি অনেক খরচ করলাম, ফাও। এগুলো আসলে পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে আমি কথা না বলতে পারি। আমার মুখ ঠেকানো যাবে। আমি শেখ ফরিদ কিভাবে কতভাবে এই জামাতিরা, চিঙ্কুবামেরা, এই স্বাধীনতা বিরোধীরা, রাজাকার আল বদর আল শামস, হেফাজতে পাকিস্তানিরা এবং চিঙ্কুবামেরা, জালিয়াত বামেরা মুখ আটকাতে পারবে? ওদের বাবার ক্ষমতা আছে। তোমরা যেরকম পলিসি করবা, এই যে এখন বুঝে গেলাম, এখন আমি কনফার্ম যেগুলো চিঙ্কুবাম, জালিয়াত বাম এবং রাজাকার আল বদর আল শামসের আমার বিরোধিতা করেছে, এখন আমি জানি আমাকে কি করতে হবে। আমি ভেবেছিলাম নেটওয়ার্কের সমস্যা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আজকে যা করা হয়েছে আমার নেটওয়ার্কের কোনো সম্ভাবনাই ছিল না কোনো সমস্যা হওয়ার। আজকে আমার ডাউট আজকেও ছিল যে একটা ঘটনা যদি আজকেও সমস্যা হয় তাহলে ধরে নিব একটা ঝামেলা আছে, এবং আমি পরিষ্কার। এই দেখেন, এর আগে একটা লাইভ দিলাম, কোনো সমস্যা নেই, এখনো কথা বলতেছি, কোনো সমস্যা হচ্ছে না। জামাতের বাচ্চা, আল বদর আল শামস, আমি শেখ ফরিদ, চিঙ্গুবাম আমি শেখ ফরিদ, শুন জালিয়াত বাম আমি শেখ ফরিদ, তোদের ঘুম হারাম করে দিব, তোদের ঘুম, আমি শেখ ফরিদ তোদের ঘুম হারাম করে দেব। জামাত, আল বদর আল শামস, হেফাজতে পাকিস্তান এবং চিঙ্কুবাম এবং জালিয়াত বাম, এই উপমহাদেশের সবগুলো ঘুম আমি শেখ ফরিদ হারাম করে দেব তোদের। নিশ্চিত থাক, ঘুম হারাম হবে। আমি শেখ ফরিদ তোদের ঘুম হারাম করবই। কালকে থেকে বোঝাবো মজা। আমার আইডির পিছনে লাগা, হ্যাঁ, এই আইডি চলে গেলে কি হবে, ওই আইডি চলে গেলে কি হবে? হ্যাঁ, আমার বক্তব্য, আমার বয়ান বন্ধ থাকবে না। এখন আরো বেশি ছিল। আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের আছেন, দেখেন জামাতিরা, হেফাজতিরা, চিঙ্কুবামেরা কিন্তু ঐক্যজোট। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্ত চিন্তকেরা কিন্তু ঐক্যবদ্ধ না, তাহলে আজকে আমরা এরকম হতাম না। ওদের আইডিতে কেউ কিন্তু কোনো সমস্যা হয় না, আমাদের আইডিতে সমস্যা কেন? ওরা যে ভীত, ওরা যে চোর, বাটপার, বদমাইশ, ওরা যে গণবিচ্ছিন্নতার প্রমাণ, এক শেখ ফরিদের কথাতেই ওরা উন্মাদ হয়ে গেছে। এক শেখ ফরিদকে ঠেকাতে তার ফেসবুকে যাতে লাইভ না করতে পারে সেই ব্যবস্থা করে রাখছে। কারণ জনগণ তো আমার কথা শুনতেছে। আগে বলতো কয়টা ভিউ হয়, এগুলো ঠেকে দিত আমারে। এখন দেখছি ভিউ বেড়ে গেছে, মানুষজন শুনতেছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক স্পিরিট ফিরে পাচ্ছে। এখন তাদের মাথায় পোকা ধরে গেছে। পোকা না, আরো কত কিছু ধরাবো, আরো কত কিছু। এরা খেপছে কেন জানেন? জামাতের আর চিঙ্কুমার, আপনারা তো ভালো করেই জানেন। জামাতের এই জন্য খেপছে, আমি বলছি, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে পেশাব করেছে, তাদের মতো বহু বেয়াদব ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ আছে, তারা একদিন জামাতের নেতাদের কবরে কুত্তা দিয়ে পেশাব করাবে। ছাত্রলীগ, যুবলীগ যাবে না, কুত্তা নিয়ে যাবে, আর জামাতিদের কবরে, চিঙ্কুবামদের কবরে পেশাব করাবে কুত্তা দিয়ে। আমি শেখ ফরিদ বলে দিলাম। আমি শেখ ফরিদ আর আগে তো জামাতের আবারও বলি, চিঙ্কুবাম এবং জামাতিদের কবরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যত বেয়াদব আছে, ভালো গুলোর কথা বলি নাই,
আমি এটা চাইও না তারা করুক, আমিও চাই না, এটা খুব দৃষ্টিনন্দন হবে, সরি নিন্দিত কাজ, এটা ঠিক না, এটা এটা করা উচিত না। তবে এই বেয়াদব গুলো করবে, কি করবে আবারও রিপিট করি, কেননা এটা বললে তাদের লাগে। এদের এই চিঙ্কু বাবা এবং স্বাধীনতা বিরোধীদের কবরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বেয়াদবেরা, মানে সবাই না, যারা বেয়াদব 2-4 জন, ওই যে সমস্ত লোকগুলো ভাস্কর্য মুতার মতো বেদবি করছে, এরকম বেয়াদব এদেরও আছে। ওই বেয়াদব গুলো নিজেরা পেশাব করবে না, কারণ তাদের পেশাব অনেক ভালো এবং পবিত্র। ওই চিঙ্কু বাম এবং জামাতিদের কবর থেকে ওরা গিয়ে ওই কুত্তা নিয়ে যাবে আর ছাগল নিয়ে যাবে, গিয়ে ওইখানে দেখবেন পেশাব করাবে কবরে। লিখে রাখেন আমার কথা, আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু, 5 বছর 10 বছর পর এটা করবে নিশ্চিত। যাই ওটা রাখলাম। হজবরল নিয়ে আসছিলাম আপনাদের সামনে, খুব দ্রুতই শেষ করে দিব। আলুর দাম শুধু বলছে যে ভারত রপ্তানি করবে, আলুর দাম কমে গেছে। কি বুঝলেন? বাংলাদেশে কিছু সিঙ্কুবাম, টিঙ্কুবাম, সিঙ্কুবাম, এরা বলতেছে যে ভারত নিজেই শত্রু পয়দা করছে, বাংলাদেশকে নিজেই শত্রু বানিয়েছে। তোমরা সারাদিন চুল খাবা আর ভারত তোমার কি পূজা করবো, তোমার এসে বলে দোস্ত আসো চুমা খাই। সারাদিন এদের পয়দাই করছে। এই স্বাধীনতা বিরোধীরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, যেটা আওয়ামী লীগ ভুল করে গেছে। আওয়ামী লীগ তার মুক্তিযুদ্ধ চেতনাকে বাস্তবায়ন করতে পারে নাই। কেন পারে নাই সেটা আমি বহুবার বলেছি, আবারও বলবো, কারণ আমি নিজে মুক্তিযুদ্ধের বই নিয়ে শ্রাবণ প্রকাশনীর পক্ষে, রবিন হাসানের পক্ষে আমি জেলায় জেলায় গেছি। আমি জানি কিভাবে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে। নিজের চোখে দেখেছি আওয়ামী লীগের যে পতনটা এরকম ঘটবে, সেটা এখন ঘটছে, হয়তো কিছুদিন পরে হওয়ার কথা ছিল, আগে ঘটে গেছে। তাদের পরিণত হতোই, কারণ আপনি মুক্তিযুদ্ধের স্পিরিট যদি মানুষের মধ্যে না দিতে পারেন, ওই সনদ দিয়ে, ভাতা দিয়ে। আমি কি ভাতা খেয়েছিলাম আওয়ামী লীগের? আওয়ামী লীগ কি আমাকে সনদ দিয়েছিল? আওয়ামী লীগ কি আমাকে ভাতা দিয়েছিল? আমি যে বলতেছি, কারণ আমি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ। আমি সেটা আওয়ামী লীগ করে নাই, বামপন্থীরা আমাকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করেছে। যদি বামেরা এখন মাঝে মাঝে টাল্টি পাল্টি করতেছে। আবার ওই যে দেখেন, ইদানিং শুনলাম যে নাগরিক কি জাতীয় নাগরিক পরিষদ নাকি কি পরিষদ, গণের পরিষদ গেছে, এখন নতুন আসছে জাতীয় নাগরিক। আসলে এরা হলো নাগরিক, নাগ নাগ, সাপ সাপ। এই জাতীয় নাগরিক, তথাকথিত জাতীয় নাগরিক পরিষদ নাকি কাউন্সিল, গণরীয় পরিষদের একটু আপডেট ভার্সন আর কি। গণরীয় পরিষদ আছে না নুরা বিকাশের আর তারাকের, মানে তারেক নুরার, তারপর কি রেজা কিবরিয়ার, যে গণরীয় পরিষদ, তার সাথে একটু আপডেট ভার্সন। এরা হচ্ছে 99% হচ্ছে হেফাজতে পাকিস্তানের, 1% হচ্ছে সিঙ্কুবাম। মানে বুঝতে পারছেন তো এরা কারা? জাতীয় নাগরিক পরিষদ নাকি জাতীয় গণরীয় পরিষদ, আই ডোন্ট নো। নাগরিক গণরীয় পরিষদ বোধ হয় এটা আর কি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। এই মশাও চলে আসছে, কারণ মশারও সহ্য হচ্ছে না। কারণ এই মশারাও চিঙ্কুবাম এবং জামাতি, এরা জানে যে এদের ডিস্ট্রিক্ট ভাই সব দোয়া আছে হুজুরেরা বলে, এই মশায় যাতে না কামড়া, এই দোয়া আজ পর্যন্ত কোনো হুজুর বললো না। আরেকবার বলেছিলাম এই কথা। তো আমি বলতে চাই, মহামান্য ইব্রাহিমোভিচ, তারেক মনোয়ার, তারপর কি আমির খামসা নাকি আমির হামজা, গাবগাছি, তারপরে পেইসা হুজুর, কি জানা নাম, জোশের পেইসা হুজুর, তারপরে কি আহমকুল্লাহ, তারপরে আরো কি আছে, আর এরকম যারা মৌলবী টৌলবী আছে, আমি তাদের অনুরোধ জানাবো আপনারা একটা, আর পত্রিকার যারা সাংবাদিক আছেন, সাংঘাতিক নামের সাংবাদিক, তাদের একটু বলবো দয়া করে আপনারা একটা মশা তাড়ানোর একটা দোয়া বের করেন তাড়াতাড়ি। মশার কামড়ে আর থাকতে পারতেছে না ঢাকার মানুষজন, এটা খুব কঠিন বিষয়, বরিশালের লোকজন থাকতে পারতেছে না। এগুলো একটা দোয়া আবিষ্কার করেন আপনারা। এত দোয়া, এত হাদিসের বই, এত দোয়া, বরকত, তফসির, মশা দাবরানের দোয়া নাই, মশা তাড়ানোর দোয়া নাই। এটা হইলো কোরআন শরীফে সব আছে, এই একটা জিনিস নাই, মশার কামড়ের দোয়া নাই। এটা প্রমাণ পাওয়া গেল যে মশার কামড় ঠেকাইতে পারে না। হাসে আমার শ্রোতারা, হাসে, বুঝতে পারছেন, আমার শ্রোতারা হাসে। যাই হোক, দেখি দু একটা কমেন্ট নেই, কারণ অনেক রাত এত কিছু কষ্ট করে কি অবস্থা হয় ভাই, বেশি ভালো না ভাই। কি মৃত্তিকা সরকার, এই জামাতি কুত্তা বিলাই ছাগলেরা আমাকে এবং চিঙ্কুমামেরা আমাকে ফেসবুক লাইভে, আমার ফেসবুক টাইম লেন্থে আসতে দেয় না। তার জন্য আমরা জামাতে ভারত প্রীতি নিয়ে কিছু, হ্যাঁ আসবে, জামাত তো ভারত প্রীতি, জামাত তো মনে মনে চায় ভারতে আজীবন বিজেপি ক্ষমতায় থাকুক, তাহলে জামাতের লাভ। জামাত তো ভারত প্রীতি দেখাবেই, কারণ যথেষ্ট দুর্বুদুর করুক,
যতই সুদূর বুদুর করুক, ভারতের ছাড়া আমি তো বলছি যে গুজরাতে গু তো বেরোনো দূরের কথা, গুজরাতে পথ বায়ু বের হবে না এদেরকে। হ্যাঁ, ইয়াস ছাত্র হত্যার বিচারে ঠিক বলছেন, অবশ্যই পুলিশ হত্যার বিচার হবে। 158 জন সমন্বয়ক, একজন মারা গেছে, ওটা বাদ গেয়া 157 জন সমন্বয়ক এবং এনুস সাহেব থেকে শুরু করে এনুসের যত অপদেষ্টা পরিষদ, এনুস তো মহা উপদেষ্টা, এর যত উপদেষ্টা পরিষদ আছে যারা সকলে এর আসামি, হুকুমের আসামি প্রথম, তারপরে ছুটকা ফুটকা থাকবে, জামাত থাকবে, অন্য দল থাকবে, এরা থাকবে আসামি হিসেবে। অবশ্যই এদের বিচার বাংলাদেশে একদিন হবে। হ্যাঁ, মাসুদ উদ্দানি এর আগে লাইভে বলেছি, হত্যাকারী জামাতের শিবিরের নেতা একে হত্যা করেছে। এর আগেও তাকে শিবিরের লোকই এর পা কেটেছিল, এই মাসুদের ছাত্রলীগ নেতা। কিন্তু চিঙ্কু মামেরা এখন নীরব, তাদের মানবতা জাগে না, তাদের মানবতা জাগে কেবল আওয়ামী লীগ যদি কোনো ফ্যাসিজম করে, আওয়ামী লীগ যদি নির্যাতন, তাহলে এদের জোশ আছে, মানবতা আসে। লোডশেডিং নিয়ে কি বলবো দাদা, রূপম লোডশেডিং নিয়ে কি বলবো, এরা বহুত চিল্লা পাল্লা করছে, এরা জানে না যে এদের কাছে ভারত খুব খারাপ, ভারত বয়কটি গ্রুপেরা, কিন্তু ভারতের বিদ্যুৎ ছাড়া এদের কি বলবো, আর এদের বিদ্যুৎ ছাড়া এদের হ্যাঁ বিদ্যুৎ বন্ধ তো করেই নাই, এখনই লোডশেডিং এর চোটে কোলায় না। তাহলে বিদ্যুৎটা যখন ভারত আদানি গ্রুপ যখন বিদ্যুৎ বন্ধ করবে তখন কি হবে এরা বুঝতে পারবে। তখন ওই যে বলছিলাম না, কেবল রিক্সা উঠছে এয়ারপোর্টে, গরু গাড়ি নিয়ে যেতে হবে, গরু গাড়ি সেই ব্যবস্থা হবে। ভারত কথা চিনে নাকি সিজ, ওই দেশ চালানো এক জিনিস আর চাপা মারা আর এক জিনিস। এটা দেশ কি এনজিও নাকি যে আমি বস বলছি যা বলবো তাই হবে? আপনাদের মনে আছে এনজিও গ্রাম সরকারের মহা উপদেষ্টা বলছিল আমাকে রাখতে হলে আমার কথা শুনতে হবে। ও আমার সুধীর ভাই, তোর বাপের দেশ, এটা তোর কথা শুনতে হবো আলাপো। হ্যাঁ, এটা বলছিল ইউনূস। হ্যাঁ, আর জামাত না, বাংলাদেশে যে সরকারে আসুক, যত চাপা মারুক, হ্যাঁ আদানি গ্রুপ পাখিটাকে চাপে অবশ্যই, পাখি আর কয়দিন গালাগালিও করবা, আবার পাখি রাখবা, পাখি তো দিবে না, ঠিকই আছে। পাখি চাবে মানে টাকা আগে নগদ নিবে, অ্যাডভান্স নিবে, তারপরে দিবে, বুঝবে কেমন লাগে কত ধানে কত চাল। আর শেয়ার বাজারে খাইছে তারা। শেয়ার বাজার এখন তো শেয়ার বাজারে এখন তো আর নাই, ওই দরবেশ সব নাই, এখন কি জিনারা আসছে, তাই না? শেয়ার বাজারে ধরা খাইছে, ধরা তো খাবেই। এখন কারা করে এগুলো ধরে না কেন এখন? যাই হোক, কি বলবো আর কি বলবো না, নতুন কিছু বলার করার কি আছে? বাংলাদেশ কেউ বলতেছে এটা ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে পাকিস্তানের মতো, কেউ বলতেছে আফগানিস্তানের মতো হতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর আমার মনে হয় বাংলাদেশে খুব বড় ক্রাইসিস আসবে, খুব বড় ক্রাইসিস। অলরেডি 8,000-10,000 রোহিঙ্গায় কয়েকদিনের মধ্যে ঢুকে গেছে, কয়েকদিনের মধ্যে এই সরকার ঢুকে ফেলেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছে আমরা একটাও রোহিঙ্গা আমরা নিয়ে আসবো না, একটাও রোহিঙ্গা আমরা ঢুকতে দিব না। তারা বলেছে একটা রোহিঙ্গাও ঢুকতে দিবে না, বলে আর 8,000 ঢুকে গেছে, ঠিক আছে, এরা বলছে আর 8,000 ঢুকে গেছে। এই হলো অবস্থা। আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে একজন হিন্দু কিশোরী সীমান্তে হত্যার শিকার হয়ে গেছে, সীমান্তে খুনের শিকার হয়ে গেছে। সীমান্তে তো আর চিনে না যে কোনটা হিন্দু, কোনটা মুসলমান, কোনটা জঙ্গলি, কোনটা ভালো, কোনটা মন্দ। সীমান্ত তো সীমান্ত, সেখানে যাওয়া যাবে না। তবে এই কি যেন দাস নাম ভুলে গেছি, এই হত্যার জন্য বাংলাদেশে বর্তমান সিচুয়েশন দায়ী, এর জন্য এনএস গভর্নমেন্ট দায়ী, উপদেষ্টাও দায়ী, আর এই সমন্বয়কেরা দায়ী, এই মব লীগ দায়ী, যারা এগুলো করতে, এদের কারণে ভয় তো সীমান্ত পার হচ্ছিল। এদের এই হত্যা মামলা একে আসামি করতে, এই অর্ধেক এরা দেয়, অর্ধেক জামাতেরা দেয়। সীমান্তে যারা যে সমস্ত সাধারণ মানুষ হত্যার শিকার হচ্ছে এখন, এগুলো দায়ী হচ্ছে বাংলাদেশের এনজিওগ্রাম সরকার এবং জামাতিরা, এবং যারা মানুষকে যেখানে ইচ্ছা সেখানে হত্যা করতেছে। রাবির শিবির নিয়ে বলার কিছুই নাই, ওইখানে প্যানিক ভট্ট আগে থাকতো, প্যানিক ভট্ট ভালো জানে, কিন্তু প্যানিক ভট্ট নিজেই তো এখন জামাতের পক্ষে, শিবিরের পক্ষে বলবে না। রাজশাহীর শিবিরের ঘাটে আমরা আগে জানি বহু ছাত্র দলের নেতাকে মেরে ফেলছে এই রাজশাহীর শিবির কসাইরা, বহু আগে এরা মারছে। বমি আমি নাকি বলে ছাত্র শিবির এখন সন্ত্রাস করে না, আচ্ছা রক কাটছে তারাই। ভারতের যুদ্ধের হুমকি প্রতিদিন ভয় তো পাবেই, ভয় পাবে না। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখছেন না, বডি ল্যাঙ্গুয়েজ। ভারতের শুধু বলছে যে, শুধু একটু বলছে যে প্রস্তুত থাকো, তাতে বাংলাদেশের কাপড় নিতে হবেই।
কারণ মুরগির সাথে কি আর মুরগির ডিম পারবে? চিফ প্রসিকিউটর শিবির নেতা জামাতের আইনজীবী, পুরো বাংলাদেশই তো এখন জামাতিদের দখলে, সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জামাতিদেরকে প্রতিষ্ঠিত করতেছে, একেবারে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে সব তারাই নেবে, তো আমরা জানি। তারা তো নির্বাচন চায় না, তারা জানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির হাতে লাথি সোদই খাবে। আওয়ামী লীগ তো এখন মাঠে নাই, বিএনপির লাথি সোদই খাবে। এই জন্য দেখবেন বিকাশ নুরা এবং এই জামাত এরা এখন নির্বাচন চাইবে না, এটাই স্বাভাবিক। ধন্যবাদ সকলকে। আমি অন্য প্রসঙ্গে নেই, সুনির্দিষ্ট বিষয় নিয়ে আবার আসতেছি লাইভে।